আজকে আমরা পড়ব খাদ্যে পরিপোষক এবং তাদের সরবরাহ। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে খাদ্য বলতে আমরা কি বুঝি। আমাদের দেহে কোনো কাজ করার জন্যে যে শক্তির প্রয়োজন হয় আমরা সেই শক্তি পাই খাদ্য থেকে। তাহলে যে সমস্ত আহার্য সামগ্রী যেগুলো আমরা খাই এবং যেগুলো খাওয়ার জন্যে আমাদের দেহে বৃদ্ধি হয়, পুষ্টি সম্পন্ন হয়, ক্ষয়পূরণ হয় এবং আমাদের দেহে বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলো করার জন্যে আমাদের দেহে শক্তি উৎপন্ন হয়, মানে খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে সঞ্চিত সেই শক্তিটা আমাদের দেহের মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই যে আহার্য সামগ্রী সেই সামগ্রীটাকে বলা হচ্ছে খাদ্য। এবারে আমাদের জানতে হবে পরিপোষক বা নিউট্রিয়েন্টস কি। দেখো, পরিপোষক বা নিউট্রিয়েন্টস হচ্ছে খাদ্য পরিপাক হওয়ার ফলে আমাদের দেহে যেটা উৎপন্ন হচ্ছে, যেরকম ধরো গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ বা সুক্রোজ, ল্যাকটোজ, এই সমস্তগুলোকে বলা হচ্ছে পরিপোষক। ঠিক আছে, এই পরিপোষকগুলো আমাদের দেহে সব রকমের কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি উৎপন্ন করে এবং আমাদের দেহে নিউট্রিশন ঘটায়, মানে পুষ্টি ঠিকঠাক মতো ঘটায়। এবং এই পরিপোষক খাওয়ার ফলে আমাদের দেহে এই যে পুষ্টি হচ্ছে এইটাকে বলা হচ্ছে পরিপোষণ, মানে বা নিউট্রিশন। অর্থাৎ পরিপোষক আমাদের দেহে খাওয়ার ফলে বা পরিপোষক গ্রহণের ফলে, নিউট্রিয়েন্টস গ্রহণের ফলে আমাদের দেহে যে প্রক্রিয়াটা চলছে যার জন্য আমাদের সম্পূর্ণ বৃদ্ধি হচ্ছে কিংবা আমাদের দেহে বিভিন্ন বিপাকের ফলে যে ক্ষয় উৎপন্ন হচ্ছে সেই ক্ষয়গুলো পূরণ হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পুষ্টি অথবা পরিপোষণ। এবারে পড়তে হবে খাদ্য এবং পরিপোষকের মধ্যে পার্থক্য। তাহলে তোমাদের খাদ্য কাকে বলে তো বললাম যে খাদ্যটা গ্রহণ করলে আমরা আমাদের দেহের মধ্যে পুষ্টি সম্পূর্ণ হয়, তাই তো আমাদের দেহের মধ্যে শক্তি উৎপন্ন হয়, সেটাকে বলা হবে খাদ্য। ঠিক আছে, তাহলে আমরা যে ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি বা মাছ খাচ্ছি এগুলো হচ্ছে সবকটা খাদ্য। ঠিক আছে, আর পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলতে আমরা কি বুঝি? পরিপোষক মানে হচ্ছে যেগুলো আমাদের দেহে উৎপন্ন হচ্ছে খাদ্যটা পরিপাক হওয়ার পর, অর্থাৎ এই যে গ্লুকোজ কিংবা ফ্রুক্টোজ, সুক্রোজ, এই যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে পরিপোষক বা নিউট্রিয়েন্ট। তাহলে খাদ্য এবং পরিপোষকের পার্থক্য কি হচ্ছে? পরিপোষক শক্তি উৎপন্ন করতে অংশগ্রহণ করে না, ঠিক আছে, কিন্তু খাদ্য আমাদের দেহে শক্তি উৎপন্ন করে, তাই তো। পরিপোষকের পরিপাকের কোনো প্রয়োজন হয় না, তার কারণ খাদ্যটা পরিপাক হয়েই পরিপোষক উৎপন্ন হয়, তার জন্য পরিপাক হতে হয় না। কিন্তু খাদ্যর কিন্তু পরিপাক হওয়ার প্রয়োজন রয়েছে, যেমন ভাত কিংবা ডাল, এগুলো পরিপাক হওয়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা, এইবারে 3 নম্বর পয়েন্টটা কিন্তু ভালো করে বোঝার আছে, ভালো করে এটা বুঝবে। ঠিক আছে, দেখো 3 নম্বরে বলছে সব পরিপোষকই খাদ্য নয়, সব পরিপোষক খাদ্য নয়, এটা ভালো করে বোঝো। খাদ্য কাকে বলে? যে আহার্য সামগ্রীগুলো গ্রহণ করলে আমাদের দেহে তাপ শক্তি উৎপন্ন হয়, আমরা প্রত্যেকটা কাজ করার জন্য শক্তি পাই, তাকে খাদ্য বলে, তাই তো। কিন্তু পরিপোষক কিন্তু শুরুতেই বলা আছে যে ওরা কোনো তাপ শক্তি উৎপন্ন করে না, কিংবা উৎপন্ন করতেও পারে নাও করতে পারে। তাহলে এটা বলা যায় যে সব পরিপোষকই খাদ্য নয়, অর্থাৎ সব পরিপোষকই কিন্তু তাপ শক্তি উৎপন্ন করছে না, কিন্তু সব খাদ্যই পরিপোষক। তাহলে খাদ্য কাকে বলে? যারা আমাদের দেহে শক্তি উৎপন্ন করে, তাই তো। তাহলে আমাদের দেহে শক্তি কারা কারা উৎপন্ন করে? শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট,
এরা আমাদের দেহে শক্তি উৎপন্ন করে। এরা আবার পরিপাক হওয়ার ফলে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এগুলো উৎপন্ন করে, যেগুলোকে বলা হচ্ছে পরিপোষক। ঠিক আছে, তাহলে সমস্ত খাদ্যই পরিপোষক, আমরা এটা বলতে পারি। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 4 নাম্বার হচ্ছে উদ্ভিদরা সাধারণত পরিপোষক গ্রহণ করে। যেরকম উদ্ভিদরা সরাসরি কিন্তু গ্লুকোজ গ্রহণ করে, ঠিক আছে, কিন্তু আমরা প্রাণীরা আমরা কিন্তু খাদ্য গ্রহণ করি। যেরকম ধরো আমরা ভাত খাই, ডাল খাই, আমরা খাদ্যকে গ্রহণ করি, আমরা সরাসরি কিন্তু পরিপোষককে গ্রহণ করি না। ঠিক আছে, যদি না আমাদের কোনো শারীরিক সমস্যা হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরিপোষক গ্রহণ করি, কিন্তু বাদবাকি সব সময় কিন্তু আমরা খাদ্যটাকেই গ্রহণ করি। তাহলে উদ্ভিদরা পরিপোষক গ্রহণ করে, তারা গ্লুকোজ গ্রহণ করে, কিন্তু আমরা প্রাণীরা কিন্তু আমরা খাদ্য গ্রহণ করি। এরপরে পড়তে হবে খাদ্য ও পরিপোষকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটাও কিন্তু খুব মন দিয়ে শুনবে, এটাও খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা দেখো, খাদ্য এবং পরিপোষকের মধ্যে একটা খুব নিগুড় একটা সম্পর্ক বর্তমান। খাদ্যবস্তু অর্থাৎ খাদ্যবস্তুর 6টা উপাদান। কী কী উপাদান? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, ভিটামিন, খনিজ মৌল এবং জল। 6টা উপাদান, তাই তো? 6টার মধ্যে প্রথম 3টে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3টে পরিপাক হওয়ার ফলে কি উৎপন্ন হয়? গ্লুকোজ, ফ্রুক্টোজ অথবা সুক্রোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো উৎপন্ন হয়, যেগুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন বিপাক্রিয়ার ফলে তাপ শক্তি উৎপন্ন করে, যেগুলোর জন্য মানে এই খাদ্যগুলো খেলে তবেই কিন্তু আমাদের দেহে তাপ শক্তি উৎপন্ন হতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এই 3 প্রকার খাদ্য থেকেই তাপ শক্তি পাচ্ছি, কিন্তু বাকি যে 3 প্রকার খাদ্য আছে, যেরকম ধরো ভিটামিন, খনিজ মৌল এবং জল, এই 3 প্রকার খাদ্য কিন্তু তারা পরিপাক হয় না। তারা পরিপাক হয়ে কিন্তু গ্লুকোজ, ফ্রুক্টোজ বা সুক্রোজ, অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এই সমস্ত পরিপোষকগুলো উৎপন্ন করে না। তারা সরাসরি পুষ্টির প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে, তাই জন্যে এরা খাদ্য হলেও কিন্তু এরা পরিপোষক নয়। কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই 3টের থেকে কিন্তু পরিপাকের ফলে গ্লুকোজ, ফ্রুক্টোজ উৎপন্ন হচ্ছে, যেগুলো হলো পরিপোষক। তাহলে এই খাদ্যগুলো থেকে অবশ্যই পরিপোষক উৎপন্ন হবে এবং পরিপোষক থেকেই কিন্তু শক্তি উৎপন্ন হবে। তাহলে আমরা যদি এই সমস্ত খাদ্যগুলো না খাই, আমাদের দেহে কিন্তু কোনো রকম পরিপোষক উৎপন্নও হবে না, আমাদের দেহে কিন্তু কোনো রকম শক্তি উৎপন্ন হবে না। তাহলে আমরা বলতে পারি যে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো কিন্তু এক রকমের খাদ্য, কারণ খাদ্য থেকেই এগুলো উৎপন্ন হচ্ছে, তাহলে এগুলো এক রকমের খাদ্য, তাই তো? কিন্তু দেখো, সমস্ত খাদ্যের যে উপাদান, সেই উপাদানগুলোকে কিন্তু প্রত্যেক কটাকে আমরা পরিপোষক বলতে পারবো না, কারণ ভিটামিন, মিনারেলস বা জল এরাও তো আমাদের দেহে গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ উৎপন্ন করতে পারে না। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কেবলমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বিপাকের ফলে কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা গ্লুকোজ বা ফ্রুক্টোজ এদেরকে কিন্তু আবার খাদ্যও বলতে পারি, তার কারণ এইগুলোর মানে এই খাদ্যগুলো ভেঙেই কিন্তু এগুলো উৎপন্ন হয়, অর্থাৎ এগুলোকে আমরা খাদ্যেরই একটা প্রকার বা খাদ্যের একটা রূপ বলতে পারি, কিন্তু সমস্ত খাদ্যকে কিন্তু আমরা পরিপোষক বলতে পারবো না, কারণ সমস্ত খাদ্যের উপাদান থেকে কিন্তু পরিপোষক উৎপন্ন হয় না।
তাহলে আমরা বলতে পারি যে সব পরিপোষকই খাদ্য, কিন্তু সব খাদ্য কিন্তু পরিপোষক নয়। এটা ভালো করে বুঝবে। এখন একটা প্রশ্ন তোমাদের হতে পারে যে পার্থক্য আমরা যখন পড়েছিলাম সেখানটায় লেখা ছিল যে সব পরিপোষকই খাদ্য নয়, আবার লেখা ছিল সব খাদ্যই পরিপোষক। এটা একটা কন্ট্রাডিকশন, তাই তো? কন্ট্রাডিকশনের একটা কথা হলো, দু জায়গায় দু রকম লেখা আছে। দেখো, পার্থক্য আমরা যখন পড়েছিলাম সেইখানে বলেছিল সব খাদ্যই পরিপোষক। ওইখানে কিন্তু খাদ্য বলতে বোঝাচ্ছে যে যেখান থেকে শক্তি উৎপন্ন হয়। শক্তি কিসের থেকে উৎপন্ন হয়? শুধুমাত্র কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের থেকে শক্তি উৎপন্ন হয়। ওখানে কিন্তু খাদ্য বলতে যে অন্য তিনটে উপাদান রয়েছে, মানে ভিটামিন, খনিজ মৌল এবং জল, ওগুলোকে কিন্তু বোঝানো হয়নি, শুধুমাত্র শক্তি উৎপন্নটাকে বোঝানো হয়েছে। তাই জন্যে বলা হয়েছিল যে সমস্ত খাদ্যই পরিপোষক, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের থেকেই পরিপোষকগুলো উৎপন্ন হয়। এবং সমস্ত পরিপোষক কিন্তু আবার খাদ্য নয়, কারণ সমস্ত পরিপোষক যে খাদ্যের সমস্ত উপাদান থেকে আমরা পরিপোষকগুলো পাচ্ছি তা কিন্তু নয়। বুঝতে পেরেছো? তাহলে দুটো কথা কিন্তু ভালো করে তোমরা মন দিয়ে ভালো করে পড়বে এবং বুঝবে। এটা একবার না বুঝলে বারবার করে কিন্তু শুনবে আর বুঝবে। আচ্ছা, এইবারে দেখো, আমাদের পড়তে হবে পরিপোষকের প্রকারভেদ। তোমরা এগুলো আগেই পড়েছো। খাদ্যের ক্লাসিফিকেশন তোমরা পড়েছো। খাদ্য মানেই তো পরিপোষক, তাই না? খাদ্য, সব খাদ্য আবার পরিপোষক নয়। যাই হোক, এবার দেখো পরিপোষকের প্রকারভেদ। পরিপোষককে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শক্তি উৎপাদক পরিপোষক, আর একটা হলো দেহ সংরক্ষক পরিপোষক। শক্তি উৎপাদক মানে বুঝতেই পারছো যে খাদ্যের যে উপাদানগুলো আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে শক্তি উৎপাদক পরিপোষক, যেরকম শর্করা, প্রোটিন এবং ফ্যাট। ঠিক আছে? শর্করা, প্রোটিন এবং ফ্যাট এই তিনটেই কিন্তু আমাদের প্রত্যেক দিনকার ডায়েটে সব থেকে বেশি থাকে, তাই না? ভাত, ডাল কিংবা মাছ, মাংস, ডিম এগুলো আমরা বেশি খাই। তো এই যে শক্তি উৎপন্ন পরিপোষক সেগুলো কিন্তু আমাদের দেহে অনেক, মানে আমাদের ডায়েটে অনেক বেশি থাকে। তাই জন্য এগুলোকে প্রধান পরিপোষক অথবা প্রক্সিমেট প্রিন্সিপালস বলা হয়। ঠিক আছে? আর দেহ সংরক্ষক পরিপোষক কোনগুলো? যেগুলো আমাদের দেহকে সংরক্ষণ করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তারপরে হচ্ছে আমাদের দেহকে, মানে সেগুলোর অভাবে আমাদের দেহে বিভিন্ন রকমের রোগ হয়, তারা হলো দেহ সংরক্ষক, যেরকম ভিটামিন, খনিজ লবণ এবং জল। দেখো, এই তিনটি উপাদান আমাদের খাদ্যে কিন্তু খুবই কম থাকে, বা এই তিনটি উপাদান সমৃদ্ধ খাদ্য আমরা অনেক কম খাই, মানে প্রক্সিমেট প্রিন্সিপালসের থেকে আমরা অনেক কম খাই, তাই না? তাই জন্য এগুলোকে আনুষঙ্গিক উপাদান বা অ্যাক্সেসরি ফ্যাক্টরস বলা হয়। দেখো, এরপরে তোমাদের বইতে আছে বিভিন্ন পরিপোষক সম্বন্ধে আলোচনা। তো খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা আমরা এখানে করব। ঠিক আছে? খাদ্যের 6টা উপাদান রয়েছে, তোমরা এগুলো আগেই পড়েছো সব। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল। এই 6টা উপাদান সম্বন্ধে আমাদের জানতে হবে, তাদের কাজ সম্বন্ধে জানতে হবে, তাদের উৎস জানতে হবে, সাধারণ সংকেত জানতে হবে। আচ্ছা দেখো, ইউনিট 2তে কার্বোহাইড্রেট রয়েছে, 3তে প্রোটিন আছে, মানে এরকমভাবে সবকটাই আমাদেরকে পড়তে হবে। তাহলে আর আমরা এখানে বিশদে আর পড়ব না। ঠিক আছে? আমরা যখন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পড়ব সেখানটাতেই আমরা ভালো করে পড়ে নেব। তাই জন্য এটা এখন আমি আর তোমাদেরকে
পড়াচ্ছি না, ঠিক আছে। এখন আমরা ক্যালোরি সম্বন্ধে জানবো, ঠিক আছে। দেখো, আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন করা বা অন্যান্য তাপশক্তি উৎপন্ন করার যে সিজিএস পদ্ধতিতে একক, সেটা হলো ক্যালোরি, ঠিক আছে। তো ফিজিক্যাল সায়েন্সের যে ক্যালোরি মানে বিভিন্ন পদার্থের তাপমাত্রা মাপার জন্যে, এবং নিউট্রিশন সায়েন্সের যে ক্যালোরি, সেই দুটোর কিন্তু পার্থক্য আছে। ফিজিক্যাল সায়েন্সে যে ক্যালোরি ব্যবহার করা হয় সেটার সংজ্ঞা হচ্ছে 1 ডিগ্রি জলের উষ্ণতা, সেটা হতে পারে 14 থেকে 15 ডিগ্রি অথবা 30 থেকে 31 ডিগ্রি, কিংবা ধরো 49 থেকে 50 ডিগ্রি, মানে যাই হোক 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে যতটা তাপের প্রয়োজন হবে তাকে বলা হচ্ছে 1 ক্যালোরি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালোরির সংজ্ঞা, যেটা ফিজিক্যাল সায়েন্সে ব্যবহৃত হয়। কিন্তু নিউট্রিশন সায়েন্সে কিন্তু ব্যবহৃত হয় কিলো ক্যালোরি, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল সায়েন্সে আমরা ক্যালোরিতে পড়লাম 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, তাই তো। তো নিউট্রিশন সায়েন্সে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1000 গ্রামের, মানে 1000 গ্রাম জলের বিশুদ্ধ জলের উষ্ণতা, অথবা 1 কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তাপের বৃহৎ একক অথবা কিলো ক্যালোরি বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল সায়েন্সের একক ক্যালোরি থেকে কিন্তু নিউট্রিশনাল সায়েন্সের যে একক মানে কিলো ক্যালোরি, এর মধ্যে এটা কিন্তু কিলো ক্যালোরি কিন্তু ক্যালোরির 1000 গুণ বড়, ঠিক আছে। দেখো, একজন পূর্ণবয়স্ক সুস্থ যে ঠিকমতো কাজ করছে মানে কর্মশীল ব্যক্তি, তার প্রত্যেক দিন কিন্তু 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। এই শক্তি কিন্তু আমরা বা ওই ব্যক্তি 3 রকম খাদ্য থেকে প্রধানত পেয়ে থাকেন, তাই না। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3 রকম খাদ্য থেকে কিন্তু আমরা বা মানুষ, পূর্ণবয়স্ক ব্যক্তি কিন্তু এই 3 প্রকার খাদ্য থেকে তার প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। তাই জন্যে আমরা যে কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা ফ্যাট জাতীয় খাদ্যটা সারাদিনে খাবো, সেটা কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বিজ্ঞানীরা বেঁধে দিয়েছেন। যেরকম ধরো, আমরা আমাদের মোট যে ক্যালোরির চাহিদা তার প্রায় 60 থেকে 70% খাবো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য থেকে। প্রোটিন খাবো আমরা 25 থেকে 30 অথবা 20 থেকে 25%, ঠিক আছে। আর ফ্যাট খাবো অনেক কম, অর্থাৎ 15 থেকে 20% মতো আমরা কিন্তু ফ্যাট জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাবো। এরকমভাবে আমরা ফ্যাট খাবো। তাহলে কার্বোহাইড্রেট আমরা খেতে পারি প্রায় 450 গ্রাম বা তার থেকে একটু বেশি খেতে পারি। প্রোটিন হচ্ছে 100 থেকে 125 গ্রামের মধ্যে, আর ফ্যাট হচ্ছে 100 গ্রাম থেকে 110 গ্রামের মধ্যে ফ্যাট খেতে পারি।